সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। আর যেহেতু আপনারা সবাই মোটামুটি ক্লাস 1 থেকেই, বা যেহেতু আমরা প্রত্যেকেই ক্লাস 1 থেকেই ইংলিশ টু বাংলায় পড়াশোনা করছি, মানে এটাই এরকম আর কি। মানে ইংলিশে যদি একটা জিনিস থাকে, ওটাকে বাংলায় কনভার্ট করাটা কিন্তু তুলনামূলক ইজি। কারণ আপনি মোটামুটি ক্লাস 1 থেকে বা ও লেভেল থেকেই, একেবারে 1 থেকেই একেবারে মাস্টার্স পর্যন্ত ইংরেজির যতগুলো মানে টপিক পড়ছেন বা ইংরেজির যতগুলো কোর্স পড়ছেন, প্রতিটা কোর্সে কি দেখা গেছে যে বইটা ছিল ইংলিশে, আপনি ওটাকে বাংলায় করছেন বা বাংলা ভার্সনে করে করে পড়ছেন, ঠিক না? তো এই কারণে ইংলিশে কোনো একটা জিনিস থাকলে সেটাকে আপনারা বাংলা ইজিলি করতে পারেন। কিন্তু ভাই, অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে বড় জটিলতা তৈরি হয় যখন একটা বাংলা বাক্য দেয়, তখন ওই বাংলা বাক্যটাকে যখন আমরা সলভ করতে পারি না, তখন এই যে জটিলতাটা তৈরি হয়। সো যখনই আমাদেরকে একটা বাংলা বাক্য দিবি, আমরা এটাকে কিভাবে সলভ করবো ইংলিশে, সেটা একটু দেখাবো আমি আমার আজকের আলোচনায়। আমি আবার বলছি, দেখেন দেখবেন আমাদেরকে এমন বড় বড় বাংলায় একটা বাক্য দিয়ে আছে 3-4 লাইনের অনেক বড় বড়। এই রকমের বড় যে বাক্যগুলো যখন দেয়, এই টাইপের বাক্যগুলোকে সলভ করার জন্য বা কিভাবে অ্যান্সার করতে হয় বা এই জিনিসগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো, চলটি তাহলে এখন শুরু করতেছি। আলোচনা শুরুতেই বলে রাখি, যখনই আমাদেরকে এত বড় একটা বাংলা বাক্য দিবে, তখন আমাদের সবার কাজ হলো একটা বাক্য থেকে সবার আগে ভার্বটা খুঁজে বের করবো। কি খুঁজে বের করবো ভাই? ভার্বটাকে। আমি কি বলছি ভাই, যখন আমাদেরকে একটা বাংলা বাক্য দিবে, এই একটা বড় বাংলা বাক্য দেওয়ার পর আমাদের প্রথম কাজ হলো যে বাক্যটা, ওই বাক্যটা থেকে সর্বপ্রথম আমরা ভার্বটা খুঁজে বের করবো। ওকে ফাইন, তাহলে ভার্বটা খুঁজে বের করে ফেলছেন, বাক্য থেকে ভার্বটা খুঁজে বের করে ফেলছেন। এখন ভার্বটা খুঁজে বের করার পর যে কাজটা করবো ভাই, ভার্বটা খুঁজে বের করার পর যে কাজটা করবো ভাই, কোন একটা বাক্যের মেইন ভার্বটাকে, এই মেইন ভার্বটাকে যদি আপনারা কোন একটা বাক্যের এই মেইন ভার্বটাকে যদি আপনারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, এই মেইন ভার্বটাকে যদি আপনারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবেন, তাকে বলা হয় একটা বাক্যের সাবজেক্ট। যেমন হলো কর্তা। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমি এখানে যে কথাটা বলছি সেটা হলো, যখনই আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া হবে, বাংলা সেন্টেন্স, ওই সেন্টেন্স থেকে প্রথমত ভার্বটা খুঁজে বের করবো। আর এই ভার্বটা কিভাবে খুঁজবেন, কখন খুঁজবেন, সেটা আমি দেখাবো কিছুক্ষণ পর। আগে আমরা স্ট্রাকচারটা লেখি। যখন ভার্বটা খুঁজে বের করব, এই ভার্বটা খুঁজে বের করার পর এই ভার্বটাকে আপনারা কে বা কারা দ্বারা প্রশ্ন করুন। কি দ্বারা প্রশ্ন করুন ভাই? এই ভার্বটাকে আপনারা সবাই কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন, তাকে বলা হয় সাবজেক্ট। সেটাকে আমি দেখাই। তারপর আসেন ভাই, সাবজেক্টের পর ঘরটাকে আর ভাববেন না, তো আমি এখানে ভার্ব লিখিয়ে ফেললাম, কারণ ভার্বটা আপনারা প্রথমে বের করবেন। তারপর আসেন ভাই, এই ভার্বটা আছে না, এই ভার্বটাকে ভাই, এই ভার্বটাকে যদি আপনারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভাই, কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভাই যে অ্যান্সারটা পাবেন, তাকে বলা হয় অবজেক্ট। কি বলছি ভাই, আপনারা সবার কাছে আমি আবারও আজ জানিয়েছি ভাই, একটা সেন্টেন্স যখন, বাংলা সেন্টেন্স যখন দিবে, ওই সেন্টেন্স থেকে সবার আগে ভার্ব খুঁজে বের করবেন। এই ভার্বটাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট, এবং অবজেক্টটা বের করার ওইটা হলো, ওই ভার্বটাকে যদি আপনারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবেন, তাকে বলা হয় অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবেন, তাকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে, আমি একটু দুটো এক্সাম্পল লিখে একটু একটু বোঝানোর ট্রাই করতেছি, আমাকে একটু স্পেস দিবেন, পরে আপনারা লিখবেন। আগে ব্যাপারটা একটু বুঝেন। ধরুন আমি এখানে বললাম যে হি প্লেড ফুটবল। সাপোজ আমি এখানে একটা, আমি দুটো সেন্টেন্স লিখে দিচ্ছি, তারপর লিখলাম যে দে কল্ড, জাস্ট টু সেন্টেন্স আমি লিখে দিলাম। তাহলে ভাই প্রথম কাজ কি ভার্ব খুঁজে বের করবেন, নাকি যে ভার্ব বের করছেন? এখানে ভার্ব হলো প্লে, প্লে অর্থ কি খেলা করে না? বলো তো কে খেলে? কি বা কার দ্বারা প্রশ্ন করবেন, বলতো কে খেলে? দেখেন সে খেলে, কে খেলে, সে খেলে, সাবজেক্ট পেয়ে গেছেন। কোন অর্থ কি ডাকা না ভাই? কোন অর্থ তো ডাকা নাকি? বলো তো কারা ডাকে? তারা ডাকে, বলো তো কারা ডাকে? এই দেখেন, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন, তাকে বলা হয় সাবজেক্ট। তার মানে কোন অর্থ ডাকে, বলো তো কারা ডাকে? তারা ডাকে, তার মানে এটা হলো সাবজেক্ট। ভাই রে, আমি আপনাদের কাছে যে তথ্যটা বোঝাতে চেয়েছি সেটা হলো,
একটা বাক্যের ভার্ব যাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করছি, এখানে আমি সাবজেক্টটা পেয়ে গেছি। অর্থাৎ আপনি সাবজেক্টটা কিভাবে খুঁজে বের করবেন সে ওইটা আমি এখানে দেখিয়েছি। ঠিক তদ্রুপ একইভাবে ভাই এই যে দেখেন এই প্লেয়ার্সরা খেলা করে নাকি বলেন তো, কি খেলে? ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। অবজেক্ট আছে এখানে। কাকে দরকার? কত টাকা নাকি বলেন তো, কাকে ডাকে? আমাকে ডাকে। এখানে অবজেক্ট আছে। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমি এখানে যে কথাটা বলছি সেটা হলো একটা বাক্যের মেইন ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট, বা কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আপনারা এতটুকু পরে লিখবেন, ঠিক আছে? আগে আমি আমার মতো করে একটু বুঝায় নেই, তখন আপনি আপনার মতো করে লিখতে পারেন। আমি কিছুই বুঝবো না, জাস্ট এখানে একটু সরিয়ে দিচ্ছি। যারা লিখবেন তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রয়োজন, ঠিক আছে? আমি একটু জায়গা দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখবেন। ওকে, তাহলে আপাতত আমি এটাকে একটু নিচে রেখে দিলাম। এখন তাহলে আবার একটু আসেন আমরা যেখানে ছিলাম এতক্ষণ। এখন একটু দেখেন এই যে ভার্বটা আছে না, আমার কোন একটা বাক্যের এই ভার্বকে ভাই হাউ দ্বারা, কোন একটা বাক্যের মেইন ভার্বকে ভাই হাউ দ্বারা বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে, কোন একটা বাক্যের মেইন ভার্বকে ভাই হাউ দ্বারা বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার বা ম্যানার। কি বলছি ভাই? আমি এখানে বলছি ভাই কোন একটা বাক্যের মেইন ভার্বকে, কাকে? কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আমরা হাউ দ্বারা বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার বা ম্যানার। ঠিক আছে? কি বলছি ভাই? কোন একটা বাক্যের মেইন ভার্বকে হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে এই অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় ম্যানার। তারপর আসেন ভাই কি বললাম, কোন একটা বাক্যের মেইন ভার্বকে ভাই হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে, কি বললাম ভাই? কোন একটা বাক্যের মেইন ভার্বকে ভাই হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় প্লেস। আমি এখানে কি বললাম? আমাদের প্রথম যে কাজটি ভাই সেটা হলো একটা সেন্টেন্স যার মেইন ভার্বকে, কোন একটা সেন্টেন্স যার মেইন ভার্বকে হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে, যে অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। দেখেন আমি ম্যানার প্লেসের যে ইয়েটা আছে একটু এখানে একটু এক্সাম্পল একটু বোঝাতে চাই, তাহলে আপনাদের আরো একটু ভালো করে মানে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন কারণ আমি এখানে লিখলাম যে হি, আমি এখানে লিখেছি যে হি ওয়ার্কস স্লোলি। আমার প্রথম প্রশ্ন ভাই এখানে ওয়ার্ক অর্থ কি? কাজ করে না ভাই? বলতো উনি কিভাবে কাজ করে? আপনি যদি প্রশ্ন করেন উনি কিভাবে কাজ করে, যদি প্রশ্ন আপনি এভাবে করেন উনি কিভাবে কাজ করে, ধীরে কাজ করে। উনি কিভাবে কাজ করে? ধীরে কাজ করে। এই ভার্বটাকে যদি আপনি হাউ দ্বারা বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবেন তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। আমি আবার বলছি ভাই, কোন একটা সেন্টেন্সের মেইন ভার্বকে যদি আমরা হাউ দ্বারা বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি আমরা পাবো তাকে আমরা কি বলবো ভাই? অ্যাডভার্ব অফ ম্যানার। যদি আমরা এখানে এতটুকু বোঝাতে পারি, তারপর এখানে দেখেন যে কথাটি আমি একটু বলে দিতে চাই সেটা হলো ভাই, এখানে আরো একটা এক্সাম্পল একটু দেখা যাচ্ছে, সেটা হলো ভাই ধরেন আমি এখানেই লিখলাম she went home। আমি সাপোজ একটা বাক্য লিখেছি যে he went home, সাপোজ একটা সেন্টেন্স লিখেছি he went home। এখানে go আর past form went না ভাই, go থেকে যাওয়া না ভাই। তার মানে আপনি যদি এই কোন একটা বাক্যের এই মেইন ভার্বটাকে যদি আপনি হোয়ার দ্বারা বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবেন তাকে কি বলা হয় ভাই? অ্যাডভার্ব প্লেস না? go তো যাওয়া, বলবো উনি কোথায় গেছে, বলতো সে কোথায় গেছে? বাড়িতে গেছে। কোথায় গেছে? বাড়িতে গেছে। তার মানে এটা হলো অ্যাডভার্ব প্লেস বা পি। আপনাদের কাছে আমার এখানে মেসেজটা ছিল কোন একটা বাক্যের মেইন ভার্বকে হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে, যে অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস।
ঠিক আছে। তারপর আমরা যদি একটু আসতেই চাই, তারপর আমরা একটু যদি আসতে চাই সেটা একটু এখানে কথা বলি, সেটা দেখেন। আপনারা পরে লিখবেন, আমি লেখার জন্য সময়টা দিব। দেখেন তারপর একটু আসেন, এই যে ভার্বটা আছে নাকি, কোন একটা বাক্যের এই মেইন ভার্বটাকে যদি আপনারা when দ্বারা বা কখন দ্বারা, কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি ভাই when দ্বারা বা কখন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। কি বলছি ভাই? আমি যদি একটা প্রশ্ন করি ভাই, কোন একটা বাক্যের মেইন ভার্বকে, কোন একটা সেন্টেন্সের মেইন ভার্বকে যদি আপনারা when বা কখন দ্বারা প্রশ্ন করলে, when বা কখন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ধরেন আমি এখানে বললাম যে he goes to college regularly, বা আচ্ছা রেগুলারলি, ধরেন এখানে এই গোটস হতে যাওয়া নাকি, এখানে গোটস হতে যাওয়া নাকি, বলুন তো কখন যায়? যদি কখন দ্বারা প্রশ্ন করবো, এই দেখেন রেগুলারলি যায়, নিয়মিত যায়, তার মানে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। কি বলছি ভাই? আমি আপনাদেরকে এখানে যে মেসেজটা দিতে চেয়েছি, কোন একটা সেন্টেন্স এর মেইন ভার্বকে when বা কখন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। কোন একটা বাক্যের মেইন ভার্বকে when বা কখন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। যদি আমরা এতটুকু বোঝাতে পারি তাহলে তারপর একটু এখানে দেখেন, কোন একটা বাক্যের ভাই এই মেইন ভার্বটাকে যদি আপনারা why দ্বারা বা কেন দ্বারা, কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি ভাই আপনারা why দ্বারা বা কেন দ্বারা প্রশ্ন করলে, কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনারা ভাই why দ্বারা বা কেন দ্বারা প্রশ্ন করলে যে অ্যানসারটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি ভাই আপনারা why দ্বারা বা কেন দ্বারা প্রশ্ন করলে যে অ্যানসারটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। সেটা কি দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই। ধরুন আমি এখানে বললাম যে she works for money, কাজ করে টাকার জন্য। সাপোজ আমি একটা সেন্টেন্স লিখলাম, ফাইন। এখন দেখেন এই বাক্যটার ভার্বটা কি ওয়ার্ক না? ওয়ার্ক অর্থ কি কাজ করে নাকি? বলো তো উনি কেন কাজ করে? যদি প্রশ্ন আপনি এভাবে যদি করেন উনি কেন কাজ করে, বলবেন টাকার জন্য কাজ করে। কেন কাজ করে? টাকার জন্য কাজ করে, এটাই হলো রিজন। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমি এখানে যে তথ্যটুকু শেয়ার করছি সেটা হলো ভাই একটা বাক্য যার মেইন ভার্বকে why বা কেন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, এখানে আপনার প্রত্যেকে আগে এতটুকু লিখেন, স্ক্রিনশট দিবেন বা আপনাদের যেভাবে ভালো আপনারা সেভাবে করবেন। তারপর আমি আমার 2 নম্বর আলোচনায় যাব এবং আমি এটাকে আরো একবার বা 2বার বলেও দিব, কারণ যেহেতু খুব সুন্দরভাবে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমি প্রয়োজন একটু সরে যাচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে পজ করে লিখে ফেলবেন। পরবর্তীতে কি করবেন ভাই, নেক্সট টাইম আপনারা পরে পজ করে লিখে রাখবেন। ওকে, আমি এখানে যে কথাগুলো বলছি কথাগুলো আমি আবার বলে দিচ্ছি ভাই। আমি বলছি ভাই, যখন আমাদেরকে একটা বাংলা বাক্য দেওয়া হবে বড়, তখন আমাদের কাজ হলো ওই বাক্যটা থেকে সবার আগে ভার্বটা খুঁজে বের করবেন। ওই বাক্যটা থেকে সবার আগে কাজটা কি? ভার্বটা খুঁজে বের করবেন। এখন ভার্বটা খুঁজে বের করার পর আমরা এই প্রসিডিউরে, একটা ইংলিশ বাক্যের প্রসিডিউরটা কিন্তু এরকমই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর ম্যানার প্লেস টাইম রিজন, ঠিক আছে? এখন এই প্রসিডিউরটা কিভাবে আপনি অ্যাপ্লিকেবল করবেন, এই জিনিসটা আপনাকে অ্যাপ্লিকেবল করার জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো ভাই, এই জিনিসটাকে অ্যাপ্লিকেবল করার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হলো, প্রথম কাজ হলো যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটাকে যদি আপনি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তা হলো সাবজেক্ট। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় সাবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছেন। তারপর হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় ম্যানার। হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় ম্যানার। হয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় প্লেস। হয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় প্লেস। when বা কখন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় টাইম। এন্ড লাস্ট হলো কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনি why বা
কেন দ্বারা প্রশ্ন করলে, হোয়াই বা কেন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় রিজন। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি, আপনারা আশা করি আপনাদের কিছু দরকার নাই, তারপরে আমি জাস্ট দেখাই দিচ্ছি। প্রথম কাজ কি ভাই, একটা বাংলা বাক্য যখন দিবে ভার্বটা চুজ করবেন। ওকে, এই ভার্বটাকে কে বা কার দ্বারা প্রশ্ন করবেন যে অ্যান্সার পাবেন তা হলো সাবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অবজেক্ট। হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করবেন যে অ্যান্সার পাবেন তা হলো ম্যানার। হোয়ার বা কথা দ্বারা প্রশ্ন করবেন যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় প্লেস। হোয়েন বা কখন দ্বারা প্রশ্ন করবেন যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় টাইম। হোয়াই বা কেন দ্বারা প্রশ্ন করবেন যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় রিজন। আশা করছি আপনারা প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছেন। যদি আমি আপনাদেরকে এতটুকু বুঝাতে পারি, যদি আমি আপনাদেরকে এতটুকু এখানে বুঝাতে পারি, স্ক্রিনশটটা আবার বলছি দিয়ে দেন। ওকে, যদি স্ক্রিনশটটা দেওয়া হয়ে থাকে, এবার আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, মিনিমাইজ করে নিচ্ছি। এইবার আমি আপনাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো তার আগে আমি একটা প্যাসেজ দিচ্ছি। ধরেন আমি এখানে বললাম যে গতকাল বিকেলে কলেজ চত্বরে মিতু জিতুকে ঈদের জামা কেনার জন্য গোপনে কিছু টাকা দিল। কি বলছি ভাই, আমি এখানে বলছি ভাই গতকাল বিকেলে কলেজ চত্বরে মিতু জিতুকে ঈদের জামা কেনার জন্য গোপনে কিছু টাকা দিল। ধরেন এটা একটা সেন্টেন্স, দেখেন এই বাক্যটা কিন্তু স্বাভাবিকভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সে ভাত খায়, এটা মানে হি গোস টু কলেজ, সে কলেজে যায়, এরকম সেন্টেন্স না। সো চাকরির বাজারে বা কম্পিটিটিভ এক্সামে এই রকমের জিনিসগুলো বেসিক্যালি আসে। এখন এই টাইপের একটা প্রশ্ন যদি থাকে, আর ওই প্রশ্নটা আমরা আসলে আপনারা কিভাবে সলভ করুন, আমরা ওই জিনিসটাকে একটু অ্যাড্রেস করতে চাই। তাহলে চলেন আমরা এটাকে একটু ভেঙে নিতে চাই। আপনাদের সবাইকে আমি বলছি ভাই, যখন একটা বাংলা বাক্য যখন দিবে, ওই বাক্য থেকে প্রথম কি খুঁজবেন, ভার্ব খুঁজবেন। আপনারা স্বাভাবিকভাবে দেখবেন ভার্বটাকে কিভাবে খুঁজে যায়, কিন্তু আমি একটা কৌশল শিখি, সেটা হলো ভাই, আপনারা প্রত্যেকে একটা জিনিস জানেন যে একটা ইংরেজি বাক্যের একেবারে বেসিক বা ফান্ডামেন্টাল স্ট্রাকচার হলো এরকম: প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। এটা হলো কি একটা ইংরেজি বাক্যের একেবারে বেসিক কথাবার্তা। কিন্তু একটা বাংলা বাক্যের বেসিক কথাবার্তা তার থেকে একটু ভিন্ন। প্রথমে সাবজেক্ট, তারপর হলো অবজেক্ট, এন্ড লাস্ট হলো ভার্ব। তাহলে আমরা এখানে একটা মেসেজ পাইছেন। কি বলছি ভাই, একটা ইংরেজি বাক্যের প্রথমে লাগে সাবজেক্ট, তারপর লাগে ভার্ব, তারপর লাগে অবজেক্ট। কিন্তু ভাই একটা বাংলা বাক্যে শুরুতে কি লাগবে, সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। এই দুইটা বাক্যের মধ্যে আপনার একটা মেসেজ পাওয়ার কথা। সেই মেসেজ হলো ভাই, একটা বাংলা বাক্যের ক্ষেত্রে মনে রাখবেন সবসময় ভার্বটা শেষে থাকে সাধারণত, আর ইংরেজি বাক্যের ক্ষেত্রে ভার্বটা বেসিক্যালি সাবজেক্টের পর হয়। তার মানে ভাই যেহেতু আমাদেরকে এখানে একটা বাক্য দিছে, আমরা স্বাভাবিকভাবে দেখি তো আমাদের এই যে বাক্যটা আছে, এই বাক্যের শেষ শব্দটা ভার্ব কিনা। দেখেন 90% বেশি সেন্টেন্সে একটা বাক্যের ভার্বটা কি শেষ শব্দটাই হয়ে থাকে। তো এটা এখানে এমন হতে পারে, বলছে গতকাল বিকেলে কলেজ চত্বরে মিতু জিতুকে ঈদের জামা কেনার জন্য গোপনে কিছু টাকা দিল। ওকে, দিল, এখানে রেডিটিভ ভার্ব, শেষ শব্দ রেডিটিভ ভার্ব, কিন্তু ভার্ব। তার মানে ভাই এই যে দিল কথাটা আছে, এই একটা বাংলা বাক্যের শেষ শব্দটা হলো ভার্ব, দিল ভার্ব। ভার্বটা পেয়ে গেছেন। এখন ভার্বটা পাওয়ার পর আমাদের কাজটা কি ভাই, ভার্বটা পাওয়ার পর আমাদের কাজটা হলো ভাই, ভার্বটা পাওয়ার পর আমাদের কাজ হলো এই যে ভার্বটা এখানে আছে, এই ভার্ব থেকে সাবজেক্টটা বের করবো। এখন আমরা সাবজেক্টটা কিভাবে বের করবো,
দেখেন সাবজেক্টটা বের করার ওইটা আমি কি বলছি, এই যে কে বা কারা না, সাবজেক্টটা বের করার উপায় কি, কে বা কারা না, বলো তো কে দিল, যে আমরা প্রশ্ন করি কে দিল, আপনারা সবাই আমার সাথে কথা শুনবেন, বলুন তো কে দিল। দেখেন এখানে আছে মিতু, কে দিল, মিতু দিল, তার মানে এখানে সাবজেক্ট হলো মিতু। আমি জাস্ট দুইটা ধরে ধরে দেখাই দিচ্ছি, আপনি পড়াবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। কে দিল, মিতু দিল, তার মানে সাবজেক্টটা পাইছেন, এখন কি লাগবে, অবজেক্ট। দেখেন কে বা কারা, কি বা কারা প্রশ্ন করলে জানতে পারবো নাকি, বলেন তো কি দিল, এখন কি দিল, কিছু টাকা দিল, কি দিল ভাই, কিছু টাকা দিল, তাহলে এটা একটা অবজেক্ট না ভাই। কাকে দিল, জিতুকে। দেখেন জিতুকে, একটা কথা বলি শুনেন, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা তো অবজেক্ট আছে দুইটা। এখন যদি আমি আপনাকে শিখাইছি একটা বাক্য থেকে ভার্বটা অবজেক্টটা বের করার জন্য ভার্বকে কি বা কারা দ্বারা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অবজেক্ট। এখন অবজেক্ট যদি দুইটা থাকে, আপনার কিছু করার আছে, আমার কিছু করার আছে, করার তো নাই, থাকলে লিখবেন, না থাকলে না লিখবেন, শেষ। আমি আবার বলছি, ভার্ব হলো দিল, কি বা কারা দ্বারা প্রশ্ন করছি, সাবজেক্ট পেয়ে গেছি, কে দিল, মিতু দিল, কি দিল, কিছু টাকা দিল, কাকে দিল, জিতুকে দিল, এখানে অবজেক্ট আছে দুইটা, নিলাম। তারপর ভাই আপনি সাবজেক্টও পাইছেন, এখানে সাবজেক্টও পেয়েছেন, ভার্বও পেয়েছেন, অবজেক্টও পেয়েছেন, এখন আপনার কি দরকার, ম্যানার। দেখেন তো ম্যানার আছে কিনা, ম্যানার জন্য কি করতে হয় ভাই, বাক্যের ভার্বটাকে কিভাবে দ্বারা প্রশ্ন করতে হয়, বলেন তো কিভাবে দিল। যদি প্রশ্ন করি ভাই কিভাবে দিল, দেখেন গোপনে বলছে না, তার মানে এখানে যে গোপনের কথাটা বলা হচ্ছে, গোপনে দিল, সেটা হলো ম্যানার। তারপর দরকার প্লেস, বলেন তো কখন দিল, বা কোথায়, সরি প্লেস তারা কি, বলেন তো কোথায় দিল, প্লেস বের করা কি হয়, কোথায় দ্বারা প্রশ্ন করলে, বলেন তো কোথায় দিল টাকাটা, দিল তো নাকি, কোথায় দিল, সব এই ভাবটা কেন্দ্র করে পুরো জায়গা, কোথায় দিল, কলেজ চত্বর দিল, কোথায় দিল ভাই, কলেজ চত্বর, এটা হলো কি প্লেস। কোথায় দিল ভাই, কলেজ চত্বর দিল, কোথায় দিল ভাই, কলেজ চত্বর দিল। তারপর টাইম কি ভাই, দেখেন টাইমটা কিভাবে বের করতে হয়, মেইন ভার্বকে হয়ে দ্বারা প্রশ্ন করবেন, বলতে ভাই কখন দিল, কখন দিল ভাই, গতকাল বিকেলে, কখন দিল ভাই, গতকাল বিকেলে, এতটুকু, এটা হলো কি প্লেস, সরি টাইম। এটা বলতো কেন দিল, রিজনটা কিভাবে বের করবেন ভাই, রিজনটা বের করার উপায় হলো, রিজনটা বের করার উপায় হলো ভাই, একটা বাক্যের মেইন ভার্বকে, একটা বাক্যের মেইন ভার্বকে হোয়াই বা কেন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় রিজন। তাহলে মানে কেন দিল ভাই, ঈদের জামা কেনার জন্য, বা ঈদের নতুন জামা কেনার জন্য, ঠিক আছে। তার মানে ভাই এটা হলো রিজন। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, যখন আমাদেরকে একটা বাক্য দিয়ে বলবে যে এই বাক্যটাকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করেন, তখন আপনাদের সবার কাছে হলো ভার্বটা খুঁজে বের করবেন, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, এভাবে। সেক্ষেত্রে আমি এই যে বাক্যটা এখানে ছিল, এই বাক্যটা ভার্ব খুঁজে বের করছি, দিল, কে দিল, নিতে দিল, কি দিল, কিছু টাকা দিল, কাকে দিল, জিতুকে দিল, কিভাবে দিল, গোপনে দিল, কোথায় দিল, কলেজ চত্বরে দিল, কখন দিল, গতকাল বিকেলে দিল, কেন দিল, ঈদের জামা কেনার জন্য। এইভাবে আপনি যতগুলো জিনিস আপনাকে দেওয়া হবে, আপনি প্রতিটা জিনিসকে এইভাবে ভেঙে নিবেন, এইভাবে ধরে ধরে বের করার পর ভাই, এইভাবে প্রতিটা জিনিস আমরা প্রথমে বের করব, বের করার পর বের করার পর এখন আপনি সিদ্ধান্ত নিবেন। এখন আপনি তো মোটামুটি বের করে ফেলছেন, এখন আপনি পারবেন আশা করি, স্ট্রাকচার অনুসারে করে ফেলবেন। এখন আমার প্রশ্ন ভাই, এইরকম প্রত্যেকটা অর্গান বের করার পর, প্রত্যেকটা অর্গান বের করার পর যে কাজটি করব, আপনি এখন একটা সিদ্ধান্ত নেবেন যে এই যে বাক্যটা আছে, এই বাক্যটা যে কোনো এক টেন্সে রাখবেন। এখন এই বাক্যটা পড়ে আপনারা দেখেন তো কিভাবে, মানে দেখেন তো এই বাক্যটা কোন টেন্সে রাখা উচিত। দেখেন এখানে কিন্তু যেহেতু গতকাল কথাটা আছে, তার মানে অবশ্যই পাস্ট ইনফিনিটিভ নিতে হবে, এত কোনো সন্দেহ আছে, পাস্ট ইনফিনিটিভ নিতে হবে, ওকে ফাইন নিবেন। তার মানে ভাই আমরা তাহলে বাক্যটা এখন করতে যদি চাই, প্রথমে লাগবে হলো সাবজেক্ট, আমি নিচে আবার একটু লিখলাম, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইভাবে তো সাজাবেন নাকি। তার মানে সাবজেক্টটা, তার মানে এই বাক্য সাবজেক্টটা কি মিতু, নিলাম হলো মিতু, ওকে ফাইন। তারপর হলো ভার্ব, দিল মানে কি, গিভের পাস্ট ফর্ম কি, গ্যাব না, লিখলাম তাহলে গ্যাব। দিল মানে দেওয়া মানে গিভ, আর যেহেতু গতকাল দিচ্ছে তার মানে গ্যাব হয়ে গেছে। অবজেক্ট আছে দুইটা ভাই, কি দিল, এখানে জিতুকে দিল কিছু টাকা নাকি, তার মানে আপনি লিখতে পারেন মিতু গ্যাব জিতু, সাম মানে কি দিল ভাই, সাম মানে দিল বা কিছু টাকা দিল, কাকে দিল, জিতুকে। এখানে লিখলাম টু জিতু। আপনাদের প্রত্যেকের মনে থাকার কথা, আমরা প্রিপোজিশনে ক্লাসে পড়াইছি কে এর দিক প্রতি হলে কি হয়, টু হয়, মনে আছে।
কে এর দিক প্রতি টু হয়, কাকে দিছে? জিতুকে। দেখেন জিতু, টু জিতু মানে জিতুকে। আপনি যদি এইভাবে লেখেন মিতু গ্যাপ জিতু সাম মানে তাও হবে, কিন্তু যদি আপনি যদি মিতু গ্যাপ সাম মানে টু জিতু, জিতুকে দিলে কিছু টাকা, তাও হবে, কোনো সমস্যা নেই। বাট এইভাবে লিখলে বাক্যটা একটু ক্যাচি হয়, একটু সুন্দর হয়। ঠিক আছে, আমি প্রিপোজিশনের কথা বললাম জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না। আসেন, তার মানে কি বলছে ভাই? মিতু গ্যাপ সাম মানে মিতু কিছু টাকা দিচ্ছে টু জিতুকে, জিতুকে, তার মানে আপনি সাবজেক্ট পাইছেন, ভার্ব পাইছেন, অবজেক্ট পাইছেন। এবার দেখেন এতটুক ডান, এতটুক ডান, এতটুক ডান, কি দরকার ম্যানার বলতো? কিভাবে দিল? গোপনে। দেখেন গোপনে কথাটা, গোপনে। দেখেন গোপনে কথাটা, গোপন মানে কি? সিক্রেটলি, হিডেনলি। তাহলে লিখলাম সিক্রেটলি। সিক্রেটলি একটা কথা বলি শুনেন, পরীক্ষা হলে দেখবেন কিছু কিছু শব্দ আছে যে সকল শব্দ আপনি হুবহু অর্থ পাবেন না বা মনে আসবে না। এই রকমের যখন অবস্থা হবে তখন আপনি তার আশেপাশে ওই রকমের যদি কোনো সামঞ্জস্যপূর্ণ শব্দ থাকে ওই শব্দটি আপনি অ্যান্সার করে আসবেন, কিন্তু শব্দ বাদ দিবেন না এবং অনুবাদও বাদ দিবেন না। তার মানে কি? সাবজেক্ট ভার অবজেক্ট ম্যানার পার্সন কিভাবে দিল? জিতুকে দিল। মিতু গ্যাপ সাব মানে টু জিতু, মিতু জিতুকে কিছু টাকা দিল। কিভাবে দিল? গোপনে দিল। বলেন তো কখন দিল? প্লেস, সরি কোথায় দিল? কলেজ ক্যাম্পাস। কোথায়? দেখেন কলেজ চত্বর না, কলেজ চত্বর। দেখেন এখানে এ আছে না, এওতে। এই এওতে মানে এটা এবং আমরা প্রিপোজিশনে পড়াইছিলাম, মনে আছে নাকি? তার মানে কি ভাই? কলেজ চত্বর যেহেতু এট কলেজ চত্বর, এট কলেজ চত্বর, কলেজ একটা ছোট জায়গা, এট কলেজ ক্যাম্পাস। কোথায় দিল ভাই? কলেজ চত্বর। কোথায়? এট কলেজ ক্যাম্পাস। তার মানে আপনি প্লেস টাইম বলেন তো কখন দিল? কখন দিল ভাই? গতকাল বিকেলে। গতকাল বিকেলে। তাহলে কি লিখবেন? ইয়েস্টারডে আফটারনুন। গতকাল বিকেলে নাকি? আচ্ছা, তার মানে ভাই দেখেন আপনি প্লেস ও টাইম পেয়ে গেছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ম্যানার প্লেস টাইম পেয়েছেন। এখন কি দরকার ভাই? গতকাল বিকেলে মানে কেন দিছে? টাকাটা কেন দিছে? কেন দিছে ভাই? টাকাটা কেন দিছে সেটা একটু দেখি। দেখেন ওখানে লেখা আছে। রিজনটা কি? ঈদের জামা কেনার জন্য নাকি? যারা কেন দিছে এই রকমের জিনিস লেখার জন্য ভাই, রিজন লেখার জন্য যারা লিখবেন ফর, যারা লিখবেন ফর, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, যারা এই ফ্রেজগুলো ব্যবহার করবে তারা কি ভাবনা থাকবে? তার মানে ফর, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, প্লাস কি হবে? হ্যাঁ, বাইং। কিন্তু ঈদের জামা কেনার জন্য ফর বাইং ড্রেস ফর ঈদ, ঈদের জামা কেনার জন্য। কিন্তু ভাই আপনারা যারা কি ব্যবহার করবেন? আপনারা ব্যবহার করবেন টু। তাহলে লিখবেন কি? টু বাই এ ড্রেস ফর ঈদ। ঠিক আছে, হয়েছে সে ব্যাপারটা। আমি জাস্ট ব্যাকরণটা দেখাচ্ছি, আপনি আপনার মতো করে লিখবেন। জাস্ট আমি ব্যাকরণের যেই জায়গাটা আছে বা ব্যাকরণের যেই মানে অ্যাজাম্পশনটা আছে সেটা দেখালাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আমি কথাটা আবার বলছি, এই রিজনটা বের করার জন্য ফর, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ যে কোনো একটা দিতেই পারেন। বাট এই জিনিসগুলো যেহেতু প্রিপজিশন, এইগুলোর পর একটা ফ্রেজ লাগবে, মানে আইজি লাগবে, যেন বাইং দিবেন। বাট টু নিলে অবশ্যই ভালো রেসপন্স নিতে হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। যদি আমি এতটুকু বুঝাতে পারি, জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আমরা আরো একটা পড়াবো এবং একটা পড়া দিয়ে দিই। আমরা আরো একটা পড়াবো এবং একটা পড়া দিয়ে দিতে চাচ্ছি। যদি আপনাদের এতটুকু লেখা শেষ হয় তাহলে আমি আর একটা দিচ্ছি। আর যারা লিখে নেন তারা একটু ভিডিওটা পজ করে পরে লিখে নেবেন, কারণ আসলে আমাদের টাইমে তো সংকট একটা ব্যাপার আছে। আমি এখন লিখলাম যে আমাদের সরকার আমাদের দেশে শান্তি ও সমৃদ্ধি, আমাদের সরকার আমাদের দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য, আমাদের সরকার আমাদের দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য আমাদের
আমাদের দেশ থেকে 2024 সালে সফলভাবে সকল প্রকার বৈষম্য ঝেঁটিয়ে বিদায় করবে। দেখেন এখানে একটা অনেক বড় একটা বাক্য আছে, এটা প্রিভিয়াসের একটা প্রশ্ন। সো এই রকমের সেন্টেন্সগুলো কিভাবে করবো আমরা পুরো আলোচনা কিন্তু আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করতেছি নাকি। সো আমি এটাও পরিপূর্ণভাবে করে দিব এবং আপনাদেরকে একটা পড়া দিব, আপনারা সেটা নিজেরা করবার জন্য, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখেন, এই যে বাক্যটা এখানে আছে, বলেন তো ভাই এই বাক্যটার এখানে ভাবটা কোনটা? আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম ভাই, একটা বাংলা বাক্যের ভাবটা কিন্তু বেসিক্যালি সর্বশেষ ওয়ার্ডটা হয়। একটা বাংলা বাক্যের ভাবটা কিন্তু বেসিক্যালি কি ওই বাক্যের সর্বশেষ যে শব্দটা সেটাই হয় বা শেষে থাকে। তার মানে ভাই যদি বলি এই যে বাক্যটা এখানে আছে, এই বাক্যের ভাব কোনটা? দেখেন বিদায় করবে বা ঝেঁটিয়ে বিদায় করবে। এই বাক্যের ভাবটা কি বেসিক্যালি এই ঝেঁটিয়ে বিদায় করবে, ঝেঁটিয়ে বিদায় করবে, কোনটা হলো ভাব। এই যে বাক্যটা আছে ভাই, এই বাক্যের ভাবটা কি ভাই? ঝেঁটিয়ে বিদায় করবে। এখন আমরা যদি প্রশ্ন করি ভাই কে ঝেঁটিয়ে বিদায় করবে বা কারা ঝেঁটিয়ে বিদায় করবে? কে করবে? আমাদের সরকার করবে। কে করবে ভাই? আমাদের সরকার করবে। কে করবে ভাই? আমাদের সরকার। তাহলে এতটুকু কি সাবজেক্ট, কে করবে? আমাদের সরকার করবে। বলেন তো সাবজেক্টটা পাচ্ছি না, এখন অবজেক্টটা কিভাবে বের করবেন? কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো বলো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার করবে সেটা নাকি? বলেন তো কি যেটি বিদায় করবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাবেন যে সকল প্রকার বৈষম্য, এটা কি অবজেক্ট না? কোন একটা বাক্যের মেইন ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি সাবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। কে যেটি বিদায় করবে? আমাদের সরকার। কি বা কাকে যেটি বিদায় করবে? আমাদের সকল প্রকার বৈষম্যকে, নাকি? ওকে ফাইন। বলতো কিভাবে বিদায় করবে? ব্যানারটা কিভাবে বের করতে হয়? ব্যানার বের করতে হয় হাউ দ্বারা প্রশ্ন করবে। বলতো কিভাবে বিদায় করবে? সফলভাবে বিদায় করবে। কিভাবে বিদায় করবে? সফলভাবে। বলতো প্লেস, বলেন তো কোথা থেকে বিদায় করবে? আমাদের দেশ থেকে। কোথা থেকে ভাই? আমাদের দেশ থেকে। কোথা থেকে ভাই? আমাদের দেশ থেকে। এটা হলো প্লেস, ব্যানার প্লেস। তারপর কি টাইম, বলতো কখন বিদায় করবে? কখন বিদায় করবে ভাই? 2024 সালে। কখন বিদায় করবে ভাই? 2024 সালে। কখন ভাই? 2024 সালে, নাকি? এটা হলো টাইম। আচ্ছা বলতো কেন বিদায় করবে ভাই? কেন? আমাদের দেশের শান্তি ও সমৃদ্ধি, দেখেন আমাদের দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য রিজন। এই পুরোটা হলো রিজন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আমি আমার কথাটা আমি আবার বলছি ভাই। প্রথমত ভাই আমি ভার্বটা খুঁজে বের করছি। ভার্বটাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে সাবজেক্টটা পাইছি। এখানে কে বা কারা? আমাদের সরকার। কি বা কাকে দ্বারা প্রশ্ন করছি? কি যেটি বিদায় করবে? সকল প্রকার বৈষম্য, অবজেক্ট পাইছি। কিভাবে দ্বারা প্রশ্ন করছি? সফলভাবে পাইছি। কখন? কোথায় প্রশ্ন করছি? আমাদের দেশ থেকে। কখন? 2024 সালে। কেন? আমাদের দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য, ঠিক আছে। সো এখন তো প্রাথমিকভাবে তো আপনার কাছে অনেক বেশি টাইম কনজিউম, অনেক বেশি টাইম কিলিং মনে হতে পারে, কিন্তু না, 2-3টা করার পর আপনার এগুলো খোঁজাই লাগবে না, দেখে আপনি চোখে নিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। দেখেন আমার অনেক টাইম এবার খুবই কম লাগছে, প্রথমবার তুলনায় কিন্তু টাইম খুবই কম লাগছে। এখন এই জিনিসটাকে আপনারা যখন করবেন, তাহলে প্রথম আপনি রিসার্চ করে ফেলছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভাই, এই যে বাক্যটা এখানে আছে, এটা কোনটাকে সলভ করবেন? সিদ্ধান্ত কিন্তু আগে নিতে হবে। দেখেন এখানে 24-25 বার 24 সাল তো আজকে শেষ। কি বলছি ভাই? আমি বলছি ভাই আমাদের সরকার আমাদের শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য 2025 সালে সকল প্রকার বৈষম্য ঝেঁটিয়ে বিদায় করবে মানে ফিউচার না? তার মানে ভাই আপনারা এইরকম পুরো বাক্যটা পড়ে সিদ্ধান্ত নেবেন, এটা খুশি আছে, তখন আপনি পড়লে ক্লু পাবেন। তাহলে আপনি বাক্যটা পড়লে বুঝুন যে বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, আপনি বুঝতেই পারবেন। তার মানে ভাই যে আমরা যদি আল্লাহর নাম যদি বাক্যটা সলভ করতে যদি চাই, প্রথম কাজ কি? সাবজেক্টটা কি আওয়ার গভর্নমেন্ট?
কি ভাই আওয়ার গভর্নমেন্ট নাকি আমাদের সরকার? ওকে ফাইন। তার মানে ভাই যেটি বিদায় করবে নাকি, যেহেতু ফিউচার ইনডিফিনিট, তার মানে অবশ্যই কিছু নেবেন, উইল নেবেন, উইল। এই যেটি বিদায় করবে নাকি ব্রাশ এ হয়, ওয়াশ এ হয়, ক্লিন আপ, ব্রাশ এ হয়, ওয়াশ এ হয়, ক্লিন আপ, যে কোনো ভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, গেট রিড অফ, তার মানে দ্য গভর্নমেন্ট উইল ব্রাশ এ হয়, মুক্ত, মানে যেটি বিদায় করবে, কি যেটি বিদায় করবো, সকল প্রকার বৈষম্য না ভাই? তার মানে কি লিখবেন ভাই? অল কাইন্ড of discrimination. All kinds of discrimination, মানে আমাদের সরকার উইল ব্রাশ অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছেন, তারপর কি দরকার ভাই? খুব ছোট করে লিখে রাখলাম এখানে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এম পি টি আর, এটাই তো নাকি? তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছেন, ম্যানার বলতে কিভাবে বিদায় করবে, সফল হবে না? তারপরে লিখবেন সাকসেসফুলি। ভাই কিভাবে বিদায় করবে? সফলভাবে বিদায় করবে। বলো তো কখন বিদায় করবে? এই যে নাকি ম্যানার কিভাবে পাচ্ছেন, প্লেস বলো তো কোথায় বিদায় করবে? আমাদের দেশ থেকে না, পঞ্চমী হতে থেকে মনে আছে, তার মানে কি লিখবেন? ফ্রম আওয়ার কান্ট্রি, ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে। কোথা থেকে ভাই? আমাদের দেশ থেকে। তাহলে প্লেস পাচ্ছেন, কি লাগবে? টাইম বলো তো কখন বিদায় করবে? 2024 সালে। দেখেন 2025 সালে, এতে মানে কি এটা এবং ইন্ডা ভাই, তাহলে কি হবে? ইন 2025, 2000 কত সালে? 25 সালে। কেন বিদায় করবে? আমার কাছে কি রিজনটা, কেন বিদায় করবে ভাই? কেন যেটি বিদায় করবে? দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য। আমাদের দেশে কি ভাই? শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য। আমাদের দেশে ভাই শান্তি ও সমৃদ্ধি কারোর জন্য ভাই, বজায় রাখার জন্য। সেটা যদি একটু বুঝাই, ওই জিনিসের মেরিটটার জন্য যদি যারা লিখবেন, হ্যাঁ যাদের পজিশনে যারা লিখবেন, রিজন লেখার পর যারা লিখবেন ফর ডিউ টু, for due to, owing to, because of এই জিনিসগুলো আছে না ভাই, যারা লিখবেন এই জিনিসগুলো, তারা লিখবেন কি ফর কিপিং বা মেনটেইনিং, ফর কিপিং বা মেনটেইনিং, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য নাকি, ইন আওয়ার কান্ট্রি, ফর কিপিং এন্ড মেনটেইনিং পিস এন্ড প্রসপারিটি, peace and prosperity, peace and prosperity of our country, আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। বাট যারা লিখবেন টু, তারা কি লিখবেন? তারা লিখবেন টু কিপ, টু মেনটেইন, to maintain peace and prosperity in our country বা in our country, আমাদের দেশে শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য। ঠিক এভাবে আপনি যখন ভাই ঠিক এইভাবে প্রতিটা জিনিস ধরে যখন করবেন, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। তারপর আমি এখানে দুটি প্রশ্ন একেবারে হুহু করে দিয়েছি, এখন একটা প্রশ্ন পড়া দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপর আমরা ইডিয়মস অফ ফ্রেজ আলোচনা করবো সেগমেন্টে। যারা একটু স্ক্রিনশট দিবেন তারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, যারা স্ক্রিনশট দিতে চান তারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আসেন, একটু যদি কথা বলতে চাই, দেখেন একটু যদি কথা বলতে চাই তাহলে একটু কথা শুনেন। একটা বাক্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিখবেন আমি আজ সকালে বাসে করে মিরপুর থেকে, আমি আজ সকালে বাসে করে মিরপুর থেকে শাহবাগ এসেছি, চাকুরির ইংরেজি
ক্লাসে অংশ নেওয়ার জন্য। এই যে বাক্যটা আছে, এই বাক্যটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? একটা কাজ আপনাদেরকে আমি দিয়ে দিলাম হোমওয়ার্ক এখন, তাহলে আপনি একটু সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা একটু আজকে ইডিয়মস অফ ফ্রেজ পড়াবো। ইডিয়মস অফ ফ্রেজের বাংলা হলো বাগধারা। সেটা কি ভাই? ইডিয়মস অফ ফ্রেজের মানে হলো বাংলা হলো বাগধারা। সেটা কি ভাই? একটা জিনিস দেখতে একরকম, দেখেন দেখতে হবে একরকম, একটা জিনিস দেখতে হবে একরকম, কিন্তু প্রকৃত অর্থে বুঝাবে অন্য জিনিস, অন্য কিছু। সেটাই হলো কি? সেটাই হলো বেসিক্যালি আমাদের ইডিয়মস অফ ফ্রেজ। আর ইডিয়মস অফ ফ্রেজ দ্যাট মিনস একটা জিনিস আপাত দৃষ্টিতে দেখতে মনে হবে একটা মানে একরকম, কিন্তু এটা একটা হিডেন মিনিং থাকে। এটা একটা কি? একটা হিডেন মিনিং থাকে, একটা সারফেস মিনিং থাকে। যে জিনিসটা কি করা ভাই? যে জিনিসটাই বোঝানোর জন্য বেসিক্যালি বাগধারাটা ব্যবহার করা হয়। সো কাজে আমরা ইডিয়মস অফ ফ্রেজ নিয়ে একটু কথা বলতে চাই। আসেন স্লাইডে। ঠিক আছে, আমরা এগুলো বিস্তারিত কথা না বলে ডিরেক্টলি প্রশ্ন চলে আসলাম। দেখেন বলা হয়েছে ভাই অ্যাকিলস হিল। দেখেন অ্যাকিলস মানে দৈত্য, হিল মানে কি? হিল মানে কি? হিল মানে পাহাড় না, বা যে জুতার ইয়ে না, উঁচু না, উঁচু টিলার মতো না। কিন্তু ভাই এখানে দৈত্যের পাহাড় মাহাড় কোনো কিছুই বোঝাচ্ছে না। এখানে অ্যাকিলস হিলস কথাটার মানে হলো ভাই, এখানে উঁচু পাহাড় না, দৈত্যের পাহাড় না, এখানে অ্যাকিলস হিলস কথাটার মানে হলো দুর্বল জায়গা। একটা জিনিস দেখে আপাত দৃষ্টিতে দেখে কি মনে হয় সেটা ইম্পর্টেন্ট না। তার মানে অ্যাকিলস হিলস কথাটা মানে কি ভাই? দৈত্যের পাহাড় না, দুর্বল জায়গা। তার মানে আসলে পার্মানেন্ট সলিউশন এটা না, স্ট্রং সলিউশন এটা না, স্ট্রং পয়েন্ট এটা না, উইক পয়েন্ট। দ্যাট মিনস অ্যাকিলস হিলস দুর্বল জায়গা। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা যে মুখস্থ পাঠের টাইপ প্রশ্ন করছো, আমরা আপনাদের যতটুকু বুঝানো যায়, যতটুকু আপনাদেরকে মানে অ্যাড্রেস করা যায়, আমি অ্যাড্রেস করানো যায়, আমি ততটুকু এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে বলছি টু গেট অ্যালং উইথ। ভাই টু গেট অ্যালং উইথ মানে মনে হবে কি জানেন? মনে হয় একসাথে কোনো জায়গায় যাওয়া। টু গেট অ্যালং উইথ একসাথে নিয়ে যাওয়া মনে হয়। এবং আপনাদের দেখে মনে হবে ভাই, এবং আপনাদের দেখে মনে হবে কি, এবং আপনাদের প্রত্যেকের দেখে মনে হতে পারে যে এটা মনে হয় সেম জিনিসটাই, কিন্তু আসলে বাস্তব অর্থে কি তা না। আমি আবার বলছি ভাই, টু গেট অ্যালং উইথ কথাটার মানে দেখে মনে হতে পারে মানে সাথে নিয়ে যাওয়া, এই জন্য অনেকে টু অ্যাকম্পেনি দিতে পারে, ভাই একসাথে মনে হতে পারে। কিন্তু ভাই টু গেট অ্যালং উইথ এর হিডেন মিনিংটা হলো, টু গেট অ্যালং উইথ এর হিডেন মিনিংটা হলো খাপ খাওয়ানো। টু গেট অ্যালং উইথ এই কথাটা যে আছে, এই কথাটার হিডেন মিনিং হলো খাপ খাওয়ানো, খাপ খাওয়ানো। তার মানে ভাই এখানে কি হাঁটা, হাঁটা কি বলছে? অ্যাকম্পেনি কি বলছে? ইন্টারেস্ট কি বলছে? টু অ্যাডজাস্ট, খাপ খাওয়ানো, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে ভাই? বাই এন্ড লার্জ মানে বলছে, বাই এন্ড লার্জ মানে কি বৃহৎ কোনো কিছু মনে হয়, এমনই তো নাকি? দেখেন বাই এন্ড লার্জ যে জায়গাটা আছে, এটা মনে হয় বড় বড় কোনো কিছু মনে হয় বোঝাচ্ছে, ঠিক আছে? ফার এর মানে দূরে। বাই এন্ড লার্জ কথাটার মানে হলো ভাই সর্বাপেক্ষা বা অধিকাংশ। বাই এন্ড লার্জ মানে হলো ভাই সর্বাপেক্ষা বা অধিকাংশ। দেখেন ফার এওয়ে মানে দূরে, ভেরি লার্জ মানে খুবই বেশি, এভরিওয়্যার মানে সর্বত্র, সব জায়গায় না। এই বাই এন্ড লার্জ কথাটা মানে হলো মোস্টলি। বাই এন্ড লার্জ কথাটা মানে হলো মোস্টলি। কিলি ভাই? মোস্টলি। বাই এন্ড লার্জ দ্যাট মিনস হলো মোস্টলি, ঠিক আছে? দেখেন সাইন, সাইন মানে তো সাইন থিটা চিনেনি আপনারা নাকি? সাইন দ্যাট মিনস হলো সাইন থিটা না? আর ডাইমেনি মারা গেছে, তার মানে সাইন থিটা মারা যায়? দেখেন আপাত দৃষ্টিতে মানুষের কোনো একজন মানুষ মানে মারাটা গেছে এরকম, কিন্তু ভাই এটা না।
এই সাইনডাইক কথাটার মানে হলো ভাই, সাইনডাইক কথাটার মানে হলো ভাই অনির্দিষ্টকালের জন্য। কি কালের জন্য ভাই? অনির্দিষ্ট কালের জন্য। সাইনডাইক কথাটার মানে হলো ভাই অনির্দিষ্টকালের জন্য। তার মানে ভাই এখানে কি ফিক্সড কোনো কিছু আছে? স্থির না, ডাউটফুলিও না, হাফ হার্টেডলি না, অর্ধেক অর্ধেক না, এটাও না, আনসার্টেন, আনসার্টেন, অনিশ্চিত। ঠিক আছে, এখানে বলা হয়েছে ভাই ডগ ডেজ। আয় হায় রে, মনে হতে পারে ভাই ডগ ডেজ মানে কুকুরের দিন। আহা, কি অবস্থা, কুকুরের কি আবার দিন হয় নাকি? এখানে আছে ডগ ডেজ, এখানে আপনার মনে হতে পারে ভাই এটা মানে কুকুরের দিন, কিন্তু ভাই কুকুরের কি দিন আছে? কুকুরের কি দিন সম্ভব? কুকুরের কিন্তু কোনো দিন সম্ভব না। তার মানে ভাই এই ডগ ডেজ এটা আপাত দৃষ্টিতে কুকুরের দিন মনে হলেও এটার হিডেন মিনিংটা হলো গরম আবহাওয়া। মিনিংটা কি ভাই? গরম আবহাওয়া। আইস স্ট্রোম মানে বরফ ঝর্ণা, রেন সোক স্ট্রিট মানে বরফাচ্ছাদিত রাস্তা না, কোল্ড শাওয়ার না, ঠান্ডা গোসল না, হট ওয়েদার বা গরমের আবহাওয়া, গরমের আবহাওয়া। ঠিক আছে, ওকে। এটা খুবই একটা রেশনাল একটা প্রশ্ন। বলছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি উড়ে আকাশে, কিভাবে উড়ে? এখানে এটাই জানতে চাইছি। এখানে বলছে ভাই পাখি আকাশে কিভাবে উড়ে, এবং দেখেন অর্থ সবগুলো কিন্তু মোটামুটি সুন্দর হতে পারে। দেখেন বলছে আর লং, যদি আর লং হিসাব করি ভাই লম্বা হবে, লম্বা হয়ে নাকি লম্বা হয়ে হতে পারে অ্যাটিস্টিক মানে একটানা, একটানা। দেখেন এট লার্জ স্বাধীনভাবে বা মুক্তভাবে, র্যান্ডম বা এলোমেলো ভাবে। ঠিক আছে, এলোমেলো ভাবে। ভাইরে প্রথম প্রশ্ন দেখেন এখানে যে একটা ভার্ব তো আছে, এখানে এখানে আরো একটা ভার্ব আছে, দুটি ভার্ব কিন্তু পাশাপাশি বসে না, কেটে দিলাম। আবার ভাই পাখি একটা নাকি আকাশে উড়ে, একটা নাকি উড়ে, একটা তো পাখি উড়ে না। হ্যাঁ, এলোমেলো ভাবে উঠতে পারে, আবার স্বাধীনভাবে উঠতে পারে, কিন্তু ভাই স্বাধীনভাবে উড়লে এলোমেলো ভাবে, যিনি স্বাধীনভাবে উঠতে পারে তিনি কিন্তু এলোমেলো ভাবে উঠতে পারে। গিভ সামবডি এ পিচ অফ ইউর মাইন্ড, বলছে মানে কাউকে এক টুকরা মন দিয়ে দেন। এখানে কি বলছে ভাই? এই লাইনের অর্থটা হলো ভাই গিভ সামবডি এ পিচ অফ ইউর মাইন্ড, এই কথাটার মানে হলো কাউকে এক টুকরা মন দেন। এখানে কি মন কি দেওয়া যাবে? হ্যাঁ, দেখেন এই যে গিভ সামবডি এ পিচ অফ ইউর মাইন্ড, গিভ সামওয়ান সামবডি পিচ অফ ইউর মাইন্ড, দ্যাট মিন্স হলো ভাই কার উপর রাগান্বিত হওয়া, কার উপর রাগান্বিত হওয়া। কি বলছি ভাই? গিভ সামবডি এ পিচ অফ ইউর মাইন্ড, দ্যাট মিন্স কি ভাই কার উপর রাগান্বিত হওয়া। গিভ সামবডি এ পিচ অফ ইউর মাইন্ড, দ্যাট মিন্স কার উপর রাগান্বিত হওয়া। দেখেন গিভ সামবডি মেন্টাল পিচ, এটা কি মেন্টাল পিচের কথা বলছে? রিটার্ন অর টু হেল্প সামবডি টু রিটার্ন অর নর্মাল সিচুয়েশন, এটা না? সে এক্স্যাক্টলি হোয়াট ইউ ফিল অর থিঙ্ক, এটাও না। সো টেল সামওয়ান, কোনোদিনকে বলে দিয়েন দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম, মানে কোনোদিনকে বলে দিয়েন যে আপনি তার উপর খুব বিরক্ত, তার উপর কি খুবই বিরক্ত। আমরা এতটুকু বোঝাতে পারি, তাহলে এই জিনিসটা একটু দেখবেন তারা সবাই। এখানে যে কথাটা বলা হয়েছে ভাই দেখেন, আমরা প্রত্যেকে কি জানি, ধরেন আপনাদের এলাকায় এখন থেকে ছেলেপুলেরা ফুটবল খেলা নিয়ে রাস্তায় মারামারি লাগছে। ঠিক আছে, ফুটবল খেলা নিয়ে রাস্তা যখন মানে মাঠে মারামারি যখন লাগছে, আপনি গিয়ে বলছেন এই যা হওয়ার হয়েছে, এনাফি জানাব চুপ থাক। এই এনাফি জানাব চুপ থাক মানে কি? যে মারামারি যা হওয়ার হয়েছে, ঝগড়া যা হওয়ার হয়েছে, আর কোনো যেন সামনে না হয়, এখন এটা বন্ধ। তো এখানে এটাই বলছি ভাই, এনাফি জানাব, দ্য সেইং এনাফ ইজ এনাফ ইজ ইউজড when you want to, যখন আপনি কি চান টু টেল ইনস্ট্রাকশন আর ক্লিয়ার, আপনি কি চান যে আপনি যেটা বলছেন এটা ক্লিয়ার, এটা বুঝতে চান, নাকি সামথিং কন্টিনিউ আনটিল দা ইটস এনাফ, নাকি আরো মারামারি চালা দিতে চান, নাকি বলতে চান এটাকে কন্টিনিউ করো, আপনি বলতে চান যে সামথিং টু স্টপ। এনাফ ইজ এনাফ মানে কি
ঝগড়া বলেন বা বিবাদ বলেন বা মারামারি যা হওয়ার হয়েছে, আর দরকার নাই, এতটুকু সেই মতো রাখো, পরে বসে ঠিক করে দেবো। এখন আর এখন স্টপ মারামারি, কোনোভাবে ঝামেলা জড়ানো যাবে না। যে আমরা এখানে এতটুকু বুঝাতে পারি। এখন বলছে কি টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল, মানে টু মানে একজন ডাক্তারকে প্রাণী হতে বলছে, একজন ডাক্তারকে কি হতে বলছে ভাই এখানে প্রাণী হতে, এমন নাকি? টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল, ব্যাপারটা এমন না। দেখে ভাই অনেক কিছু হলেও ভাই এই টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল নামক যে কথাটা আছে, এই কথাটার অর্থ হলো কাউকে বন্দা করা। বন্দা করা মানে কি জানেন? বন্দা করা মানে মানে এটা এক রকমের, এটাকে কি বলা হয়, ডিম্বাণু এটা শরীর দিলে আর স্ত্রীদের আর মানে মেয়েদের আর কি হয় না, বাচ্চা প্রসব করতে পারবে না, ঠিক আছে? এটাই তো এখানে টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল মানে হলো বন্দা করা। এখানে টু কিউর অল না, টু পয়জন ইট না, টু ট্রিট ইট না, টু স্টেরিলাইজ ইট। টু স্টেরিলাইজ ইট মানে হলো কাউকে বন্দা করা, ঠিক আছে? মানে আর কোনো বাচ্চা প্রসব করতে পারবে না আর কি, ঠিক আছে? যেহেতু ডাক্তারদের প্রশ্ন, সো ওই টাইপের ক্যাটাগরির প্রশ্নগুলো, যদি ওগুলো একাধিক পরীক্ষায় আসছে পরে। হ্যাঁ, রিপিট করছে, আপনারা জানেন। এবার এখানে কি বলছে ভাই, গিভিং সাম অন দ্য কোল্ড শোল্ডার। এখানে বলা হয়েছে ভাই গিভিং সাম অন দ্য কোল্ড শোল্ডার, বলছে কোনো মানুষে কি দেন, শোল্ডার দিতে বলছে, শোল্ডার দিতে বলছে। বলা হয়েছে ভাই গিভিং সাম অন দ্য কোল্ড শোল্ডার, এখানে বলা হয়েছে যে কোনো মানুষ কি দিতে বলতেছে, শোল্ডারটা দিতে বলছে। বাস্তবতা কেমন দেখেন, এখানে বলা হয়েছে যে একজন মানুষের শোল্ডার দেন, হ্যাঁ বাস্তবিক পক্ষে এমন মনে হলেও ভাই এই গিভিং সাম অন দ্য কোল্ড শোল্ডার কথাটার মানে হলো কাউকে অবজ্ঞা বা অবহেলা করা, কাউকে অবজ্ঞা বা অবহেলা করা। কি বলছি ভাই, গিভিং সাম অন দ্য কোল্ড শোল্ডার, গিভিং সাম অন দ্য কোল্ড শোল্ডার, এই কথাটার মানে হলো ভাই কাউকে অবজ্ঞা বা করা হয়, অবহেলা করা, কাউকে অবজ্ঞা বা অবহেলা করা। সো এখানে কি টর্চার সামবডি, টু হার্ম সামবডি, টু অ্যাপ্রিশিয়েট সামওয়ান, নাকি টু ইগনোর সামবডি? গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার দ্যাট মিন্স হলো কাউকে অবজ্ঞা করবেন বা অবহেলা করবেন, ঠিক আছে? বলছে আর সফরিক স্পিচ ইজ লাইকলি টু, সফরিক স্পিচটা আসলে কি শুনেন, এটা এমন এক ধরনের বক্তব্য যখন মানে যেই বক্তব্য শুনে শ্রোতার ঘুম চলে আসে তাকে বলা স্পিচ ইজ লাইকলি টু, করবেন বা অবহেলা করবেন, ঠিক আছে? বলছে আর সফরিক স্পিচ ইজ লাইকলি টু, সফরিক স্পিচটা আসলে কি শুনেন, এটা এমন এক ধরনের বক্তব্য যখন মানে যেই বক্তব্য শুনে শ্রোতার ঘুম চলে আসে তাকে বলা হয় সফরিক স্পিচ। সফরিক স্পিচ দ্যাট মিন্স এমন এক ধরনের বক্তব্য, সফরিক স্পিচ দ্যাট মিন্স এমন এক ধরনের বক্তব্য ভাই যে বক্তব্যটা শুনে বক্তার ঘুম চলে আসে। আর ধরুন আপনি এখানে মানে একটা হুজুর ওয়াজ করতেছে, কিন্তু ওয়াজের অত মানে ইয়া পাচ্ছে না আর কি, তাকে কি বলা হয়, ভালো লাগতেছে না বা মজা লাগতেছে না, এই জন্য কি অনেক ক্ষেত্রে মানুষ ঘুমিয়ে পড়ে না। ধরো অনেক ক্ষেত্রে মানে খুব বড় একটা প্রোগ্রাম, মানে প্রধান অতিথি বক্তব্য দিচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে যারা সামনে সিটে বসে আছে মন্ত্রী ঘুমিয়ে পড়ছে, এমন হয় না? সেটাই বলছে সাফরিক স্পিচ লাইকলি টু, এমন একটা স্পিচ যেখানে কি পুট ওয়ান টু স্লিপ, যেখানে কি বক্তার মানে শ্রোতার ঘুম চলে আসে। সো সবাই লিখবেন যে এই সফরিক স্পিচ হলো এমন এক ধরনের বক্তব্য যে বক্তব্য কি শ্রোতার ঘুমটা চলে আসে, শ্রোতার ঘুমটা চলে আসে। বক্তব্য যে বক্তব্য কি শ্রোতার ঘুমটা চলে আসে, শ্রোতার ঘুমটা চলে আসে। দেখেন বলছে ওয়ান্স ইন আ ব্লু মুন, এই কথাটার মানেটা কি? বলছে কদাচিৎ কি নীল চাঁদ বা কোন এক সময়ের কি নীল চাঁদ, এমন না, কোন এক সময় নীল চাঁদ ভাই এই জিনিসটা, এই জিনিসের মানে হলো ভাই ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হলো ভাই কদাচিৎ, ওয়ান্স ইন এ ব্লু মুন কথাটার মানে হলো ভাই কদাচিৎ। ওয়ান্স ইন এ ব্লু মুন কথাটা মানে কি ভাই কদাচিৎ। কদাচিৎ মানে কি ভাই যে কাজটা কি সবসময় হয় না, খুবই কম হয়। আওয়ারলি মানে ঘন্টা ব্যাপী, নিয়ারলি মানে কাছাকাছি, অলওয়েজ মানে সর্বদা, ভেরি রেয়ারলি যেটা খুবই কম হয়, ভেরি রেয়ারলি। ওয়ান্স ইন এ ব্লু মুন দ্যাট মিন্স হলো ভেরি রেয়ারলি।
যদি আমরা এতটুকু বুঝাতে পারি, বলা হয়েছে ভাই টেক দ্য বুল বাই দ্য হর্নস, বলছে টেক নিতে দ্য বুল, মাথার মানে হিমাটা নিতে টু বাই হর্নস। ভাইরে এটা দেখে মনে হচ্ছে ভাই কাউরে কি আপনার শিংটা ধরতে বলছে আর কি, বা শিংটা দেওয়ার কথা বলছে, কিন্তু না। এই যে জায়গাটা আছে টেক দ্য বুল বাই দ্য হর্নস, এই কথাটার মানে হলো ভাই টেক দ্য বুল বাই দ্য হর্নস, এই কথাটার মানে হলো ভাই সাহসের সাথে শত্রুকে মোকাবেলা করা। সাহসের সাথে, কি সাথে ভাই? সাহসের সাথে শত্রুকে মোকাবেলা করা। সাহসের সাথে শত্রুকে মোকাবেলা করা, কি বলছি ভাই? টেক দ্য বুল বাই দ্য হর্নস, দ্যাট মিনস হলো ভাই সাহসের সাথে শত্রুকে মোকাবেলা করা। তার মানে ভাই ফোর্স দ্য এনিমি টু সলিউশন সাবমিট ওয়ান আউট অফ ওয়ান সুইট, নাকি সারেন্ডার বিফোর দ্য এনিমি, এটা না। টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, সাহসের সাথে শত্রুকে কি করবেন? ফেস করবেন। কি বলছে ভাই? এখানে বলা হয়েছে ভাই এই স্টিকিং টাইম সেভস টাইম, এর মানে হলো ভাই সময়ের এক ফোন অসময়ের 10 ফোন। এটা মানে কি? আরে সময়ের এক ফোন অসময়ের 10 ফোন কথাটা মানে হলো একটা সময়ের কাজ আমাদেরকে সময় করতে হবে, কোনোভাবে কি কাজগুলো জমা যাবে না, মানে জমিয়ে রাখা যাবে না। আর কাজগুলো জমিয়ে যখন রাখবেন তখন কিন্তু আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন না। এই জন্য আমাদের কাজটা প্রপারলি ঠিক যখন করার কথা ঠিক তখনই করতে হবে, এটাই তো সময়ের এক ফোন অসময়ের 10 ফোন। এই কথাটার মেইন মেসেজটা কি? একটা কাজ আমাদের ঠিক যখন করা উচিত ঠিক তখনই করতে বলতে হবে, এটাই তো। তাহলে আসে তার মানে এই টাইম কি সেভ করতে বলছে এখানে? টাইম কি সেভ করতে বলছে? টাইম কি টলারেট করতে বলছে নাকি টাইম রিঅ্যাকশন করতে বলছে? বলছে প্রপারলি টাইমটা করতে হবে, ঠিক যখন কাজটা করা দরকার ঠিক তখনই কাজটি করতে বলছে এখানে। একটা কাজ ঠিক যখনই করা দরকার ঠিক তখনই করতে বলছে এখানে। দেখেন তাহলে এখানে কি বলছে? নোভিউ রিচ, এই নোভিউ রিচ কথাটা বলা আছে। নোভিউ রিচ এই কথাটার মানে হলো ভাই নতুন ধনী। আছে না কিছু মানুষ যে আঙ্গুর ফুলের কলা গাছ হয়ে যায় না ভাই? সো এটা কি ভাই নিউ হাই ক্লাস না, ওইরকম সচ্ছল না, রিচ জিনিস না, নিউ রিচ। নোভিউ রিচ কথাটা মানে হচ্ছে নিউ রিচ। নোভিউ রিচ কথাটা মানে কি ভাই? নিউ রিচ, ঠিক আছে। তারপর দেখেন মেড ইন স্পিচ। হোয়াট ডু ইউ মিন বাই মেড ইন স্পিচ? আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন তারা জানেন যে একজন প্লেয়ার যখন প্রথম দিন যখন উইকেট যখন পায়, মানে তার জীবনে প্রথম যখন খেলা যখন শুরু যখন করে, যখন উনি যখন প্রথম যখন উইকেটটা যখন পায় তাকে বলা হয় মেড ইন উইকেট। আবার জীবনের প্রথম যে সেঞ্চুরিটা তাকে বলা হয় মেড ইন সেঞ্চুরি। জীবনের প্রথম যে ফিফটিটা তাকে বলা হয় মানে মেড ইন হাফ সেঞ্চুরি। সো এখানে এটাই বলছে মেড ইন স্পিচ মানে কি ভাই? মেড ইন স্পিচ মানে হলো ভাই প্রথম বক্তব্য, প্রথম বক্তৃতা, প্রথম বক্তৃতা। কথা কি বুঝতে পারছেন? মেড ইন স্পিচ কথাটা মানে হলো ভাই প্রথম বক্তৃতা। তারপর এখানে কি বলছে ভাই দেখেন, বলছে থ্র থিক অ্যান্ড থিন। থ্র থিক অ্যান্ড থিন বলছে, থিক অ্যান্ড থিন মানে কি? পাতলা এবং মোটা নাকি মানে চিকন পাতলা? বলছে থ্র থিক অ্যান্ড মানে কি ভাই? পাতলা মোটা ওই রকম না, সবকিছুর মধ্য দিয়ে ভাই। থ্র থিক অ্যান্ড থিন মানে সর্ব অবস্থায়, সর্ব অবস্থায়। থ্র থিক অ্যান্ড থিন কথাটা মানে কি ভাই? সর্ব অবস্থায়। থ্র থিক অ্যান্ড থিন এই কথাটার মানে হলো ভাই সর্ব অবস্থায়, ঠিক আছে। সো অফ গ্রেট ডেন্সিটি না, নট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না, টু মেক থিক অ্যান্ড থিন এটাও না, আন্ডার অল কন্ডিশন, সর্ব অবস্থায়, ঠিক আছে। থ্র থিক অ্যান্ড থিন কথাটা মানে হলো ভাই সর্ব অবস্থায়। থ্র থিক অ্যান্ড থিন কথাটা মানে কি ভাই? সর্ব অবস্থায়, ঠিক আছে। সো এইভাবে যে ইডিয়মস অফ ফ্রেজ গুলো যে আছে আপনারা একটু ধৈর্য, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে যদি একটু ধৈর্য করতে পারেন তাহলে আপনাদের এখান থেকে